Hello everyone, welcome back to my YouTube channel Study in Bengali. WBPSC মিসলেনিয়াসের প্রিলিমিনারি এক্সাম 2026-এর জন্য আমাদের জিকের ওপরে যে সিরিজটা কন্টিনিউ করা হচ্ছিল, আজকে তার আরও একটা ক্লাস। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে সংবিধান সংশোধন পদ্ধতি বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কথা বর্ণিত আছে। তো ভারতের সংবিধানকে যে সংশোধন করা যায়, অর্থাৎ সংবিধানে যে অ্যামেন্ডমেন্ট করা যায় তার যে পদ্ধতি, সেটা কিন্তু যে 368 নম্বর অনুচ্ছেদ আছে, অর্থাৎ 368 যে অনুচ্ছেদ আছে এইখানে কিন্তু উল্লেখিত আছে। এবারে এই যে 368 নম্বর অনুচ্ছেদ, এটা আমরা কোন দেশ থেকে গ্রহণ করেছি? তো এই যে কনসেপ্টটা, সেটা কিন্তু আমরা যে সাউথ আফ্রিকার যে সংবিধান সেখান থেকে কিন্তু গ্রহণ করেছি। এবার দেখো এখানে বাদবাকি অপশানগুলো যদি আমরা একবার দেখে নিই, 360 নম্বর ধারা কিসের সাথে সম্পর্কযুক্ত? 360 নম্বর ধারা কিন্তু যে ফিনান্সিয়াল যে এমার্জেন্সি, সেই ফিনান্সিয়াল এমার্জেন্সির সাথে সম্পর্কযুক্ত। 370 নম্বর ধারা কিন্তু বর্তমানে বিলুপ্ত হয়েছে, এটা কিন্তু জম্মু এবং কাশ্মীরের সাথে রিলেটেড ছিল। আর 356 নম্বর ধারা, এখানে কিন্তু যে রাষ্ট্রপতি শাসন, অর্থাৎ প্রেসিডেন্ট রুল, যেটাকে আমরা কিন্তু রাজ্যের জরুরি অবস্থাও বলে থাকি, সেটার সাথে সম্পর্ক রাখে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 2 নম্বর প্রশ্ন, যে বিখ্যাত মগধ রাজবংশের সম্রাট অজাতশত্রু কোন ধর্মীয় মতবাদ অনুসারী ছিলেন এবং তার সময় কোন বিখ্যাত বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল? তো দেখো সবার প্রথমে মনে রাখতে হবে এই অজাতশত্রু কিন্তু কোন বংশের রাজা ছিল? তো মনে রাখতে হবে ইনি কিন্তু হর্ষঙ্ক বংশের রাজা ছিল। ঠিক আছে। আচ্ছা, এই অজাতশত্রুকে কি বলা হতো? এই অজাতশত্রুকে কিন্তু পিতৃহন্তাও বলা হতো। ঠিক আছে, পিতৃহন্তাও বলা হতো। অর্থাৎ ইনি কিন্তু এনার যে পিতা ছিল, এনার পিতার নাম কিন্তু ছিল বিম্বিসার, তাকে কিন্তু হত্যা করে সিংহাসনে বসেন। তো এই অজাতশত্রু পরবর্তীকালে কিন্তু কোন ধর্ম গ্রহণ করেছিল? পরবর্তীকালে কিন্তু ইনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, এবং এর সময় কিন্তু যে প্রথম বৌদ্ধ সঙ্গীতি, আমরা জানি যে মোট কিন্তু 4টে বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তার ভিতরে প্রথম যে বৌদ্ধ সঙ্গীতি, সেটা কিন্তু এই অজাতশত্রুর সময় শুরু হয়েছিল। কত খ্রিস্টপূর্বাব্দে? এটা কিন্তু 483 খ্রিস্টপূর্বাব্দে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আজকে 3 নম্বর প্রশ্ন, যে মানবদেহে রক্ত জমাট বাঁধে বা ব্লাড ক্লটিংয়ে কোন ভিটামিন এবং কোন খনিজ উপাদানটি যৌথভাবে সাহায্য করে? তো যারা আমার সঙ্গে সঙ্গে এই পিএসসি মিসলেনিয়াসের ক্লাস বা WBCS-এর ক্লাসগুলো আগে করেছো, বা যারা যারা রেলের গ্রুপ ডির ক্লাসও আগে করেছো, তাদের জন্য কিন্তু কোশ্চেনটা খুবই সোজা। তার কারণ রক্ত জমাট বাঁধতে কিন্তু কোন ভিটামিন সাহায্য করে? তো মনে রাখতে হবে রক্ত জমাট বাঁধতে কিন্তু ভিটামিন কে সাহায্য করে। আর কোন খনিজ উপাদানটা সাহায্য করে? তার সাথে কিন্তু ক্যালসিয়াম। এক কথায় আমরা বলতে পারি যে ভিটামিন কে এর সাথে কিন্তু যে ক্যালসিয়াম যে মৌলটি আছে, বা ক্যালসিয়াম যে খনিজ মৌলটি আছে, সেটা কিন্তু কি করে? সেটা কিন্তু একসাথে এই ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে। আর ব্লাড ক্লটিংয়ে কোন অনুচক্রিকা বা রক্তের উপাদানটা, মানে কোন রক্তের উপাদানটা সাহায্য করে? তো সেক্ষেত্রে কিন্তু যে অনুচক্রিকা আছে, সেই অনুচক্রিকা কিন্তু রক্তের উপাদান। এটা রক্তের যে রক্তকণিকা আছে, তার একটা উপাদান কিন্তু হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেট, এটাও কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আচ্ছা, বাদবাকিগুলো আমরা একবার দেখে নিই। দেখো এখানে ভিটামিন এ আছে, ভিটামিন এর অভাবে কোন রোগ হয়ে থাকে? তো আমরা জানি যে ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়ে থাকে। আয়রনের অভাবে আমাদের শরীরে কী রোগ হয়ে থাকে? তো মনে রাখতে হবে আয়রনের অভাবে কিন্তু আমাদের শরীরে রক্তাল্পতা রোগ হয়ে থাকে। দেখো এখানে ভিটামিন সি আছে, ভিটামিন সি এর জন্য কি হয়ে থাকে? ভিটামিন সি এর জন্য কিন্তু যে স্কারভি রোগ হয়ে থাকে ভিটামিন সি এর জন্য। ভিটামিন ই এর জন্য কি হয়ে থাকে? ভিটামিন ই এর জন্য কিন্তু বন্ধ্যাত্ব, অর্থাৎ যে ফার্টিলিটি বা ইনফার্টিলিটি যেটাকে আমরা বলে থাকি, সেটা কিন্তু হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন, যে 2026 সালের ভারতে অনুষ্ঠিত পদ্ম পুরস্কারের তালিকায় কোন বিশিষ্ট শিল্পীকে মরণোত্তর পদ্মবিভূষণ বা বিশেষ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হয়েছেন, যিনি শাস্ত্রীয় সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দেখো রাশিদ খান। ঠিক আছে। তো এটা কিন্তু দেখো আমি কারেন্ট অ্যাফেয়ার্স টপিকটাকেও তোমাদের এখানে ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করেছি। তো এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে টপিক, সেখানে কিন্তু এই যে পদ্ম পুরস্কার, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো পরবর্তী অপশান, আমজাদ আলী খান, ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত? ইনি কিন্তু শরৎ বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে। এবার দেখো এখানে কি আছে, হরিপ্রসাদ চৌরাশিয়া, ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত? ইনি কিন্তু বাঁশি যে বাদ্যযন্ত্র আছে তার সাথে সম্পর্কযুক্ত। শিবকুমার শর্মা, ইনি কিন্তু যে সন্তুর যে বাদ্যযন্ত্র আছে, সেই সন্তুর বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 5 নম্বর প্রশ্ন, যে
লরেন্স রেখা অর্থনীতির কোন বিষয়টি পরিমাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে? তো দেখো এটা কিন্তু ইকোনমিক্স থেকে, তোমরা যারা যারা আমার সাথে ক্লাসগুলো করো ডেইলি, তো জানো যে ডাব্লিউবিসিএসের ক্ষেত্রেও কিন্তু আমরা সব রকম টপিককে কভার করার চেষ্টা করেছিলাম। আমরা কিন্তু মিসলেনিয়াসের ক্ষেত্রেও সব রকম টপিককে কভার করার চেষ্টা করব। এখানে আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কনস্টিটিউশন, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস কিন্তু ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে স্ট্যাটিক জিকে আছে, এছাড়া যে স্ট্যাটিক জিকে হয়ে থাকে সব কিছুই কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো যে লরেঞ্জ কার্ভ আছে, যেটা কিন্তু ইকোনমিক্সের একটা বিষয়, তো সেটা দিয়ে কোন জিনিসটা পরিমাপ করা হয়ে থাকে? তো মনে রাখতে হবে এটা দিয়ে কিন্তু যে আয় বৈষম্য আছে, ঠিক আছে, যে আয় বৈষম্য যেটাকে আমরা ইনকাম ইন ইকুইলিটি বলে থাকি, সেটা কিন্তু কি করা হয়, সেটা কিন্তু পরিমাপ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 6 নম্বর প্রশ্ন, যে ভারতের কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখো ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মাহি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুবই আসে, যে কোন নদীটা, যে কঙ্গো বলে একটা নদী আছে, ঠিক আছে, আফ্রিকা। এক্ষেত্রে কিন্তু আমি কোশ্চেনটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেবো। আফ্রিকার যে কঙ্গো নদী আছে, এই নদীটাও কিন্তু একটা রেখাকে কি করে, একটা রেখাকে কিন্তু দুবার অতিক্রম করে। তো সেক্ষেত্রে আমি চাইবো যে কোন রেখাকে এই যে নদীটা, কঙ্গো নদীটা দুবার অতিক্রম করে, সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 7 নম্বর প্রশ্ন, যে শব্দের বেগ, যেটাকে আমরা স্পিড অফ সাউন্ডও বলে থাকি, নিচের কোন মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় সবথেকে বেশি হয়? তো দেখো সবার প্রথম মনে রাখতে হবে শব্দ কি, শব্দ কিন্তু হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। আচ্ছা এটাকেও কিন্তু কি বলা হয়ে থাকে, এটাকেও কিন্তু মেকানিক্যাল ওয়েভসও বলা হয়ে থাকে, অর্থাৎ এটা কিন্তু একটা যান্ত্রিক তরঙ্গ। তো এই যে শব্দ আছে, শব্দ কোন মাধ্যমের মধ্যে দিয়ে সবথেকে বেশি ফাস্ট মুভ করতে পারে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কঠিন মাধ্যম, ঠিক আছে। যে কোনো কঠিন মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু, মাধ্যমটা যত কঠিন হবে শব্দ কিন্তু তার মধ্য দিয়ে তত বেশি স্পিডে যাবে, ঠিক আছে। এখানে দেখো শূন্য মাধ্যম আছে, তো মনে রাখতে হবে শূন্য মাধ্যমে কিন্তু শব্দ চলতে পারে না, তার কারণে এটা কিন্তু একটা মেকানিক্যাল ওয়েভ। আর মেকানিক্যাল ওয়েভগুলো কিন্তু প্রসারের জন্য কি প্রয়োজন হয়, কোনো রকম মাধ্যম প্রয়োজন হয়ে থাকে। শূন্য মাধ্যমে কে চলতে পারে? শূন্য মাধ্যমে কিন্তু লাইট চলতে পারে, ঠিক আছে, তার কারণ লাইট কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 8 নম্বর প্রশ্ন, যে বাংলা সাহিত্যের বিখ্যাত হাসির চরিত্র ব্রজদা এর সৃষ্টিকর্তাকে? শিবরাম চক্রবর্তী, মনোজ মিত্র, গৌরীকিশোর ঘোষ নাকি তারাপদ রায়? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই যে চরিত্রটা আছে, অর্থাৎ আমরা যদি পিএসসির পূর্বের যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলোর সাথে যদি বর্তমানের কাঠিন্যকে একসাথে করি, তাহলে আমরা দেখতে পাবো যে পিএসসির যে প্রশ্নের যে প্রশ্ন করার যে যে জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলো কিন্তু আরও অনেক বেশি ইলাবোরেটেড হয়েছে, ঠিক আছে, আরও অনেক কিন্তু বেশি অ্যাডভান্স প্রশ্ন করা হচ্ছে। যারা এর মধ্যে ডাব্লিউবিসিএসের পরীক্ষা দিয়েছো বা যারা ডাব্লিউবিসিএসের কোশ্চেন পেপার আশা করি প্রত্যেকে দেখেছো, তারা কিন্তু বুঝতে পারছো। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাকে এই রকম কোশ্চেন অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো এই যে ব্রজদা যে চরিত্রটা আছে, এটা কিন্তু একটা হাসির চরিত্র, যেটা কার সৃষ্টি? সেটা কিন্তু হচ্ছে গৌর কিশোর ঘোষের সৃষ্টি। দেখো আরও কিছু কিছু কিন্তু খুব গুরুত্বপূর্ণ চরিত্র আছে, ফর এক্সাম্পল কিন্তু হচ্ছে ঘনাদা, ঠিক আছে। ঘনাদা কার সৃষ্টি? তোমরা আমাকে কমেন্টে জানাবে। তারপরে কিন্তু আরেকটা আছে টেনিদা, ঠিক আছে, টেনিদা কার সৃষ্টি? তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তারপর হচ্ছে বঙ্কুবাবু এবং যে মানে এখানে আমরা দেখতে পাবো যে শঙ্কু বলে কিন্তু একটা, ঠিক আছে, বঙ্কুবাবু নয়, শঙ্কু বলে কিন্তু প্রফেসর শঙ্কু বলে একজন আছে, তো সেটাও কিন্তু তোমাদেরকে জানাতে হবে। প্লাস কিন্তু ফেলুদা, যেটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এই যে ফেলুদা, এই ফেলুদা সম্পর্কেও কিন্তু তোমাদেরকে জানাতে হবে, ঠিক আছে। আর এক্ষেত্রে দেখো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গৌরকিশোর ঘোষ। তো তোমাদেরকে যে যে HWগুলো দিলাম, যে যে চরিত্রের নামগুলো HW দিলাম, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের যে এই বয়সটা, সেটা কি করা হয়েছিল? সেটাকে কিন্তু তোমার 21 বছর থেকে 18 বছর করা হয়েছিল। তো এই 21 বছর থেকে 18 বছর করা হয়েছিল। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান সি, 61তম যে সংবিধান সংশোধন হয়েছিল সেটার মাধ্যমে কিন্তু এই ভোটাধিকারের বয়স
1921 থেকে কিন্তু 18 বছর করা হয়েছিল। বর্তমানেও কিন্তু এটাই লাগু আছে। 42তম সংবিধান সংশোধনীকে কী বলা হয়ে থাকে? তো মনে রাখতে হবে এটাকে কিন্তু মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে। 44তম সংবিধান সংশোধনীর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? এখানে কিন্তু সম্পত্তির অধিকারকে 300A নাম্বার আর্টিকেলে লিগ্যাল রাইট করা হয়েছে। 86তম সংবিধান সংশোধনী, এখানে কিন্তু শিক্ষার অধিকারকে কি করা হয়েছে? ফান্ডামেন্টাল রাইট করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 10 নম্বর প্রশ্ন, যে ভারতের কোন রাজ্যটি দীর্ঘতম উপকূল রেখা ধারণ করে? তো ভারতের কোন রাজ্যে সবথেকে বড় উপকূল রেখা আছে, অর্থাৎ সেই রাজ্যের যে সমুদ্র তট আছে সেটা কিন্তু বাদবাকি যে রাজ্যগুলো আছে সেটার থেকে অনেক বেশি। তো কোন রাজ্যের সমুদ্র তট বা উপকূল রেখা সবথেকে বড়? অন্ধ্রপ্রদেশ। তারপরে কি বলেছে? গুজরাট, তামিলনাড়ু নাকি মহারাষ্ট্র? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভারতের বৃহত্তম উপকূল রেখা। ঠিক আছে, ভারতের বৃহত্তম কিন্তু উপকূল রেখা আমরা দেখতে পাই কোথায়? আমরা কিন্তু দেখতে পাই গুজরাট রাজ্যে। ঠিক আছে, গুজরাট রাজ্যে কিন্তু ভারতের সবথেকে বৃহত্তম, সবথেকে লম্বা কিন্তু উপকূল রেখা বিদ্যমান আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 11তম প্রশ্ন, যে দিল্লির সুলতানি আমলের কোন শাসক প্রথম তামার প্রতীকী মুদ্রা বা টোকেন কারেন্সি চালু করেছিল? তো দেখো, দিল্লির যে সুলতানি শাসন, সেই সুলতানি শাসনে কিন্তু অনেক রাজা আছে। তার ভেতরে সবথেকে আমরা বলতে পারি যে যাকে কিন্তু কি বলা হয়ে থাকে? যাকে কিন্তু পাগলা রাজা বলা হয়ে থাকে। অর্থাৎ এনার যে ডিসিশনগুলো ছিল সেগুলো কিন্তু খুবই তার সময় আন্দাজে অনেক বেশি কার্যকর হতে পারেনি। তো পাগলা রাজা ইতিহাসে কাকে বলা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। আর এই মোহাম্মদ বিন তুগলকের সময় কিন্তু কি করা হয়েছিল? এই যে টোকেন কারেন্সি, ঠিক আছে, এই টোকেন কারেন্সি কিন্তু ইস্যু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন যার আগে আমরা একটা জিনিস দেখে নেব, যে ইনি কিন্তু এনার যে রাজধানী সেটা কিন্তু কি করেছিল? সেটা কিন্তু দেবগিরিতে কি করা হয়েছিল? দেবগিরিতে কিন্তু ট্রান্সফার করা হয়েছিল। দেবগিরিতে গিয়ে এর আবার মনে হয়েছিল যে এইখানে আসতে অনেক প্রবলেম, তখন কিন্তু আবার এটাকে কি করা হয়েছিল? আবার কিন্তু এটাকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছিল। ঠিক আছে, দিল্লি থেকে দেবগিরি, তারপরে কিন্তু আবার দেবগিরি থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 12তম প্রশ্ন, যে বিখ্যাত কাংড়া, ঠিক আছে, বিখ্যাত কাংড়া চিত্রশৈলী ভারতের কোন রাজ্যের লোকশিল্পের অন্তর্ভুক্ত? রাজস্থান, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব। তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, এই যে কাংড়া যে চিত্রশৈলী আছে এটা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? তো এটা কিন্তু হিমাচল প্রদেশের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, হিমাচল প্রদেশের সঙ্গে কিন্তু এই যে কাংড়া চিত্রশিল্পী এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, বিহারের কিন্তু একটা চিত্রলিপি আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটার নাম কি? সেটার নাম কিন্তু হচ্ছে মধুবনী। ঠিক আছে, সেটার নাম কিন্তু হচ্ছে মধুবনী। পটচিত্র কোথাকার সেটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো, যে পরমাণু নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনের আবর্তন মূলত কোন বলের কারণে হয়ে থাকে? ঠিক আছে, তো আমরা জানি যে পরমাণু নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউট্রন এবং প্রোটন থাকে, আর তার চারপাশ দিয়ে কিন্তু ইলেকট্রনগুলো এরকম কক্ষে কক্ষে ঘুরে বেড়ায়। তো এই যে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায় তা এর পেছনের কারণটা কি? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, এখানে 4টে অপশান দিয়েছে, তো 4টে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অভিকেন্দ্র বল। এটা কিন্তু কেন্দ্রের দিকে আবর্তন করে, যেটাকে আমরা সেন্ট্রিপিটাল ফোর্সও বলি, বা এটাকেই কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক অ্যাকশনও বলা হয়ে থাকে, যদি এটাকে আমরা আরও ভালোভাবে ডিফাইন করতে চাই। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 14তম প্রশ্ন, যে প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2019-21 ফাইনালে কোন দেশ ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল? তো এটা কিন্তু আমরা বলতে পারি স্ট্যাটিক জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের ছোঁয়া কিন্তু আছে। পিএসসি কিন্তু এরকম টাইপ অফ কোশ্চেনই তোমাদের করছে, তোমরা আশা করি দেখেছো সেই ব্যাপারগুলো। তো দেখো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড নাকি সাউথ আফ্রিকা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 2019 সালে যখন এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়েছিল বা WTC হয়েছিল, তো সেই ম্যাচটা কিন্তু ইংল্যান্ডে হয়েছিল। ইংল্যান্ডে কিন্তু ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে হয়েছিল, আর নিউজিল্যান্ড কিন্তু ভারতকে এই ম্যাচে হারিয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন আজকের 15তম প্রশ্ন, যে 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো 1857 সময় যে ভারতের মহাবিদ্রোহ হয়েছিল, যেটাকে আমরা সিপাহী বিদ্রোহ বলে থাকি, এই সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লর্ড ক্যানিং। 1857 এই যুদ্ধের পরে 1858 সালে এই গভর্নর জেনারেলের পদটাকে পাল্টিয়ে কি করা হয়েছিল? পদটাকে কিন্তু পাল্টিয়ে ভাইসরয় করা হয়েছিল। স্বাধীন ভারত ভারতের প্রথম ভাইসরয় কিন্তু ছিলেন এই লর্ড ক্যানিং। ঠিক আছে, প্রথম লাস্ট একদম গভর্নর জেনারেল এবং ফার্স্ট ভাইসরয় কিন্তু ছিলেন লর্ড ক্যানিং। ঠিক আছে,
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন যে লোহায় মরছে আসলে কোনটা রাসায়নিক একটা বিক্রিয়া, ঠিক আছে। তো লোহায় যে মরচে পড়ে এটা কিন্তু একটা জারণ বিক্রিয়া, আর জারণ বিক্রিয়াকে কি বলা হয়ে থাকে, জারণ বিক্রিয়াকে কিন্তু বলা হয়ে থাকে অক্সিডেশন, ঠিক আছে। তো লোহায় যে মরচে পড়ে সেটা কিন্তু এক প্রকারের অক্সিডেশনের প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 17তম প্রশ্ন যে 1916 সালে ঐতিহাসিক লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। তো এই যে লখনৌ চুক্তি এটা কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, দেখো আমরা জানি যে 1907 সালে কিন্তু কংগ্রেস ভাঙন হয়, সেখানে কিন্তু চরমপন্থী এবং নরমপন্থী দুটো দল আলাদা হয়ে যায় সরি। পরবর্তীকালে কিন্তু 1916 সালের যে লখনৌ অধিবেশন হয়েছিল সেইখানে কিন্তু এই যে মানে এইখানে কিন্তু চরমপন্থী এবং নরমপন্থী দলের একটা মিলন হয়, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে তখন কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ নামে দুটো আলাদা দল এর আগেই প্রতিষ্ঠা হয়ে গেছিলো। এই কাজটাও কিন্তু সেখানে হয়েছিল। এখানে কিন্তু দুটো কাজ হয়েছিল, এক হচ্ছে চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে আবার পুনর্মিলন হয়েছিল, আর এখানে কিন্তু একটা বিবাদ হয়েছিল, সেই বিবাদটা হচ্ছে জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে, সেটাকেও কিন্তু এখানে কি করা হয়েছিল, এই অধিবেশনের পরে একটা চুক্তির মাধ্যমে কিন্তু এই বিবাদটাকে মেটানো হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে বাতাসে কোন গ্যাসের আধিক্যের কারণে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। তো অ্যাসিড বৃষ্টি মূলত কোন দুটো গ্যাসের সংমিশ্রণে হয়ে থাকে, তো মনে রাখতে হবে SO2 প্লাস NO2 এই দুটো গ্যাসের কিন্তু সংমিশ্রণে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। অ্যাসিড বৃষ্টির ফলে সবথেকে বেশি ক্ষতিকারক যেটা হয় সেটা কিন্তু হচ্ছে স্টোন ক্যান্সার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের পরবর্তী প্রশ্ন যে ভারতের নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন এবং তার মেয়াদকাল কত হয়। দেখো যে কোনো বড় বড় অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ভারতে কে করে থাকে, সেক্ষেত্রে কিন্তু ভারতের রাষ্ট্রপতি করে থাকে। আর চিফ ইলেকশন কমিশনের যে টেনিয়ার থাকে, অর্থাৎ যে তার যে কার্য সময় সীমা থাকে সেটা কিন্তু 6 বছর হয়ে থাকে বা 65 বছর হয়ে থাকে। এই দুটো ক্রাইটেরিয়ার মধ্যে যেটা আগে ফিল হবে সেটাই কিন্তু গ্রহণ করা হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 20তম প্রশ্ন যে গুপ্ত যুগের কোন বিখ্যাত বিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানী প্রথম প্রমাণ করেছিলেন যে পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে ঘোরে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আর্যভট্ট, ঠিক আছে। সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আর্যভট্ট। আচ্ছা, আর্যভট্টর কিন্তু একটা বিখ্যাত বই ছিল, সেটার নাম কি, সেটার নাম কিন্তু হচ্ছে সূর্য সিদ্ধান্ত, ঠিক আছে। সূর্য সিদ্ধান্ত, শূন্যের যে কনসেপ্ট, ঠিক আছে, শূন্যের যে কনসেপ্ট সেটাও কিন্তু আর্যভট্টের দ্বারাই রচিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 21তম প্রশ্ন যে সিন্ধু নদীর বৃহত্তম উপনদী কোনটা। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে চেনাব, যেটার আগে নাম কি ছিল, আগে কিন্তু এটাকে চন্দ্রভাগা বলে ডাকা হতো, বর্তমানে কিন্তু এটাকে বলা হয়ে থাকে চেনাব। এছাড়াও কিন্তু ঝিলাম, রাভি, সুতলেজ সবকটাই কিন্তু সিন্ধুর উপনদী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো 22তম প্রশ্ন যে ভারতের ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় প্রথম কে বৈজ্ঞানিকভাবে পরিমাপ করেছিল। তো এই কোশ্চেনটা কিন্তু আমি WBCS এর ক্লাসগুলো করানোর সময় দেখেছি, ঠিক আছে। তো এই ক্লাসগুলো করার জন্য কিন্তু এই যে কোশ্চেনটা আছে ক্লাসে কিন্তু কি হয়, এই কোশ্চেনটা নিয়ে কিন্তু খুবই কনফিউশন হয়, সেটা অফলাইন হোক বা অনলাইন হোক। দেখো ন্যাশনাল ইনকাম যদি জিজ্ঞাসা করতো শুধু, সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যেত দাদাভাই নৌরোজি, কিন্তু এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার দাদাভাই নৌরোজি নয়। কেন, তার কারণ এখানে কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি আছে। তো বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রথম কিন্তু করেছিল ডক্টর VKRV রাও, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন আজকে 23তম প্রশ্ন যে মানবদেহের কোন কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। তো মানবদেহের কোন কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পরিণত লোহিত রক্তকণিকায় কিন্তু কোনো রকম নিউক্লিয়াস থাকে না। শুধুমাত্র কিন্তু মানবদেহে নয়, কোনো প্রকার প্রাণীর কিন্তু দুটো এক্সেপশান ছাড়া লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। আর সেটা এক্সেপশানটা কি এক্সেপশানটা কিন্তু হচ্ছে উট এবং লামা, এই দুটো প্রাণী বাদে কিন্তু আর কারোর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম প্রশ্ন যে ব্রিক্স অর্থনৈতিক জোটের ব্যাংকের নাম কি। দেখো বর্তমানে কিন্তু ব্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট, তার কারণ ব্রিক্সের যে বৈঠক সেটা কিন্তু বর্তমানে ভারতে অনুষ্ঠিত হচ্ছে, ঠিক আছে। ব্রিক্সের তো বিভিন্ন রকম বৈঠক হয়, এটা কিন্তু এইবার হোস্ট ভারত করছে। তো ব্রিক্স থেকে কিন্তু প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে। এইবার এই ব্রিক্সের যে ব্যাংক, সেই ব্রিক্সের ব্যাংকের নাম কি। তো মনে রাখতে হবে ব্রিক্সের যে ব্যাংক সেটা কিন্তু হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে, NDB, ঠিক আছে। এটার সদর দপ্তর কোথায় আছে, এটার সদর দপ্তর কিন্তু সাংহাইতে অবস্থিত, ঠিক আছে। ব্রিক্সের আশা করি তোমরা ব্রিক্সের কনসেপ্টটা জানো। B ফর কিন্তু হচ্ছে ব্রাজিল, ঠিক আছে, B ফর হচ্ছে ব্রাজিল, R ফর কিন্তু হয়ে যাচ্ছে রাশিয়া,
আই ফর হয়ে যাচ্ছে ইন্ডিয়া, সি ফর হয়ে যাচ্ছে কিন্তু চায়না, এস ফর হয়ে যাচ্ছে কিন্তু সাউথ আফ্রিকা। এছাড়াও কিন্তু আরও কিছু কিছু দেশ এখানে যোগ করেছে, যেরকম ইথিওপিয়া, ঠিক আছে, ইরান, তারপরে হচ্ছে এরকম ইন্দোনেশিয়া, এরকম দেশ কিন্তু এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে। সর্বশেষ কিন্তু 10 নম্বর কান্ট্রি হিসেবে এখানে ইন্দোনেশিয়া অ্যাড হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 25তম প্রশ্ন, যে বিখ্যাত কথাকলি নৃত্যধারা ভারতের কোন রাজ্যের সঙ্গে যুক্ত, ঠিক আছে। কথাগুলি কোন রাজ্যের সাথে সম্পর্ক রাখে, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে কেরালার সাথে কিন্তু কথাগুলি সম্পর্ক রাখে। এছাড়াও কিন্তু মোহিনী আট্টাম, ঠিক আছে, মোহিনী আট্টাম যে ডান্স ফর্মটা আছে সেটাও কিন্তু কেরালারই একটা ড্যান্স ফর্ম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে সংসদের যৌথ অধিবেশনে জয়েন্ট সিটিং কে আহ্বান করেন এবং কে তাতে সভাপতিত্ব করেন। তো এই কোশ্চেনটাও কিন্তু খুব কনফিউজিং কোশ্চেন, এই কোশ্চেনও কিন্তু অনেকের ভুল যায়। দেখো, আহ্বান কিন্তু কে করতে পারে, আহ্বান কিন্তু প্রেসিডেন্ট করতে পারে, আর সেটাকে কিন্তু মিটিংটাকে কন্ডাক্ট করানোর দায়িত্ব, মিটিংটা করানোর দায়িত্ব কিন্তু লোকসভার যে স্পিকার তার হয়ে থাকে। তো কত নম্বর অপশান দেখো এটা আছে, এটা কিন্তু অপশান বি সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 27তম প্রশ্ন, যে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটির এসআই একক কী। তো এই কোশ্চেনটা তো অনেকবার তোমাদের প্র্যাকটিস করিয়েছি। তো রেডিও অ্যাক্টিভিটির যে এসআই ইউনিট সেটা কিন্তু হচ্ছে বেকারেল, ঠিক আছে, বেকারেল কিন্তু হচ্ছে এসআই ইউনিট। আর এখানে দেখো 20 আছে, 20টা কি, 20টা কিন্তু হচ্ছে সিজিএস ইউনিট, ঠিক আছে। রন্টজেন কিসের, এটা কিন্তু যে এক্স রে যে পরিমাপক, ঠিক আছে, সেটা কিন্তু রন্টজেন দিয়ে ইউজ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 28তম প্রশ্ন, যে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কাকে বলা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলেকে কিন্তু মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 29তম প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানটি ন্যাশনাল পার্ক একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। সুন্দরবন জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, নাকি বক্সা জাতীয় উদ্যান। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান, আলিপুর, ঠিক আছে, এটা কিন্তু একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এছাড়া কিন্তু মনে রাখবে বক্সা জাতীয় উদ্যান, এটাও কিন্তু আলিপুরদুয়ারে অবস্থিত, এটা কিন্তু একটা টাইগার রিজার্ভ, ঠিক আছে। সুন্দরবন নাম তোমরা জানো রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। আর এই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক এটা কিসের জন্য বিখ্যাত, সেটা কিন্তু তোমাদের জন্য HW থাকছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে লাস্ট প্রশ্ন, দেখো কি বলছে, আন্তর্জাতিক ক্ষেত্রে বুকার পুরস্কার কোন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হয়। তো এই বুকার পুরস্কার থেকে কিন্তু তোমাদের WBCS বা WBCS পরীক্ষায় কিন্তু এসেছিল। এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে বুকার রিলেটেড কোশ্চেন কিন্তু ইন ফিউচারেও তোমাদের আসতে পারে। তো দেখো, বুকার প্রাইজ কিন্তু কিসের জন্য দেওয়া হয়, বুকার প্রাইজ কিন্তু সাহিত্য বা লিটারেচারের জন্য দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। বুকার প্রাইজ কিন্তু সাহিত্য বা লিটারেচারের জন্য দেওয়া হয়ে থাকে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 30 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। এছাড়া তোমরা যদি চাও তাহলে তোমাদের কোন টপিকের ওপরে এক্সট্রা স্পেশাল ক্লাস চাই সেগুলো কিন্তু কমেন্টে জানাতে পারো। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের ফিডব্যাক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু আমি যদি কোনো রকম ভুল কিছু বলে থাকি বা আমি যদি কোনো রকম ভুল করে থাকি ক্লাসের মধ্যে, সেটা সম্পর্কেও কিন্তু একটা ধারণা পাওয়া যায়। এক কথায় কিন্তু যদি কমেন্ট আসে সেখান থেকে কিন্তু একটা মোটিভেশন আসে, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।